যে বইটা নিয়ে আলোচনা করব সেটা বাংলা সাহিত্যের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বই, একটা উপন্যাস, বাংলা সাহিত্যের একটা ক্লাসিক উপন্যাস এবং অন্যতম একটা গুরুত্বপূর্ণ উপন্যাস। এই বইটার নাম হচ্ছে পল্লী সমাজ, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো বইটার নাম হচ্ছে পল্লী সমাজ। এই নাম থেকে বোঝা যায় যে বইটার বিষয়বস্তু কি হবে। পল্লী সমাজ বা গ্রামের সমাজ, গ্রামের মানুষের সামাজিক অবস্থা, সাংস্কৃতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, এই বিষয়গুলোর কম্বিনেশন এবং এই প্রেক্ষাপটেই এই উপন্যাসটা প্লট তৈরি হয়েছে, এখানে কাহিনী নির্মিত হয়েছে এবং কাহিনীটা এগিয়ে গেছে। তারপরে একটা পরিণতি দেখানো হয়েছে, অনেক কিছু দেখানো হয়েছে। তো বইটার বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব এবং বইটার ভিতরে চলে যাচ্ছি। তো বইটাতে গ্রামের দুইটা প্রধান পরিবার সম্পর্কে বলা হয়, একটা হচ্ছে ঘোষাল পরিবার আর একটা হচ্ছে মুখুজ্জি পরিবার। এদের যে আর্থিক অবস্থা মানে যে পরিমাণ জমি জমা আছে সেটাতে জমিদারের কাছাকাছি, একজন ছোটখাটো জমিদার বলা যেতে পারে এই দুইটা পরিবারকে। তো অতীতে এই দুইটা পরিবারের মধ্যে এই জমি জমা, টাকা পয়সা নিয়ে অনেক বাদ বিবাদ হয়, মামলা মোকদ্দমা হয়। তারপরে দুইটা পরিবারের মধ্যে প্রায় শত্রুতার মতো সম্পর্ক হয়ে যায়। তো কাহিনীটা যখন শুরু হয়েছে সেটা এইরকম দুইটা পরিবারের মধ্যে শত্রুতার মতো সম্পর্ক। তো এই কাহিনীর মূল চরিত্র হচ্ছে একজন নায়ক চরিত্রে আছে রমেশ। সে ছোটবেলায় গ্রাম ছেড়ে বিদেশে না, শহরে চলে যায় পড়ালেখার জন্য। তারপরে গ্রামে ফিরে আসে, তার বাবা মারা যান, তার বাবার শ্রাদ্ধ করার জন্য সে গ্রামে আসে। তো গ্রামে তার কিছু সময় কাটে। তো সেই সময়ে তার মা মারা যান, তখন এই দুই পরিবারের মধ্যে সুন্দর সম্পর্ক ছিল। তো মুখুজ্জে পরিবারের একটা মেয়ে ছিল রমা। তো রমেশ এবং রমার মধ্যে একটা সুন্দর সম্পর্ক ছিল, আন্তরিক বন্ধুত্ব ছিল এবং তাদের বিয়ে হবে এরকম একটা কথাবার্তা ছিল। তো রমেশের মা যখন মারা যান, রমা বলে যে ঠিক আছে, কেঁদো না, আমার মাকেই আমরা দুজনে ভাগ করে নেবো, এইরকম আন্তরিকতা ছিল। তো তারপরে এই মামলা মোকদ্দমা হয়, দুই পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ হয়। রমেশ ছোটবেলাতেই শহরে চলে যায় পড়ালেখা করার জন্য। তো তারপরে তার বাবা মারা যান, সে শ্রাদ্ধ করার জন্য গ্রামের বাড়িতে আসে। এই অবস্থায় উপন্যাসটা শুরু হয়। তো আমি এখানে, তো শুরু হওয়ার পরে আসলে দেখা যায় যে অনেক মানুষ, অনেক বয়স্ক লোক আসে তার এই শ্রাদ্ধের বিশাল আয়োজনে হেল্প করার জন্য। কিন্তু রমেশ তো বুঝতে পারে না তাদের যে কূটকৌশল। অনেকেই উপরে উপরে খুব মায়া মমতা দেখায়, ভেতরে ষড়যন্ত্র। তারা রমেশের বদনাম করে, রমেশকে কি করে নিঃস্ব করা যায়, সর্বশান্ত করা যায়, এটা। তো রমেশের যেটা আছে যে সে একটা শিক্ষিত প্রগতিশীল ছেলে, সে গ্রামের এসে বসবাস করে এবং গ্রামের মানুষের উন্নতি করতে চায় বিভিন্ন রকম। কিন্তু এখানে গ্রামের বিভিন্ন মানুষই তার বাধা হয়ে দাঁড়ায় এবং কিছুদিনের ভিতরে বুঝতে পারে যে গ্রামের মানুষেরা এই পারস্পরিক শত্রুতায় জর্জরিত। আমি এখানে কিছু বিষয় কোট করব। তো শ্রাদ্ধের অনুষ্ঠানটা শেষ করে অনেক কিছু ঝামেলা হয় শ্রাদ্ধের অনুষ্ঠান শেষ করতে। এখানে আমি কিছু বিষয় কোট করছি। এই যে, তো শ্রাদ্ধের অনুষ্ঠান শেষ হয়, এখানেও বেশ কিছু ঝামেলা হয়। রমেশ বুঝতে পারে গ্রামের অবস্থাটা কি। তো একজন বয়স্ক ব্যক্তি যার নাম হচ্ছে দীনুনাথ, তাকে জিজ্ঞাসা করে, ঠিক আছে, যে এইরকম অবস্থা কেন গ্রামের। তখন ওই বয়স্ক লোকটা বলে, এই গ্রামটার নাম হচ্ছে কুয়াপুর। এইটা আবার বলে নিচ্ছি, আমি এটা বলিনি আগে। এই গ্রামটার নাম হচ্ছে কুয়াপুর। তো ওই বয়স্ক ব্যক্তি রমেশকে বলে, আমাদের কুয়াপুর তো পদে আছে, যে কাণ্ড কদিন ধরে খেদির মামার বাড়িতে দেখে এলুম। 20 ঘর বামুন কায়েতের বাস নেই, গায়ের মধ্যে কিন্তু 4টে দল। হরনাথ বিশ্বাস দুটো বিলিতে আমরা পেরেছিল বলে তার আপনার ভাগ্নেকে জেলে দিয়ে তবে ছাড়বে। সমস্ত গ্রামে এইভাবে এইরকম। তাছাড়া মামলায় মামলায় একেবারে শতচ্ছিন্ন। রমেশ আবার জিজ্ঞাসা করিল, এর কি কোনো প্রতিকার নেই ভট্টাচার্য মশাই? ভট্টাচার্য একটা দীর্ঘশ্বাস ফেলিয়া কহিল, তবে একটা কথা বলতে পারি বাবাজি, আমি ভিক্ষে শিক্ষে করে অনেক জায়গাতেই তো যাই, অনেকে অনুগ্রহ করেন, আমি বেশ দেখেছি।
তোমাদের ছেলে ছোকরাদের দয়া ধর্ম আছে, নেই কেবল বুড়ো বেটাদের। এরা একটু বাগে পেলে আরেকজনের গলায় পা দিয়ে যে জিভ বার না করে আর ছেড়ে দেয় না। তো এইরকম এই বয়স্ক লোকদের মধ্যে যে প্রতিহিংসা, এইটা সে প্রকাশ করে। তো গ্রামের বেশ কিছু উন্নয়নমূলক কাজ কিন্তু অলরেডি রমেশ শুরু করে দেয়। গ্রামের একটা স্কুল ঘর একটা ভাঙাচোরা অবস্থায় ছিল, স্কুলের টিচাররা ঠিকমতো বেতন পায় না, সেটা সে আহ, এটাকে অনেক অ্যাক্টিভ করে ফেলে, স্কুলের ভাঙা ঘরটাকে ঠিকঠাক করে দেয়, স্কুলের টিচারদের যাতে বেতন পেতে পারে সেই ব্যবস্থা সেটা করে, সে নিজেও সেখানে বাচ্চাদের পড়ায়। রমার ছোট ভাই সেও সে এই স্কুলে পড়ে এবং রমেশকে সে বেশ পছন্দ করে। রমা কিন্তু মনে মনে ব্যক্তিগতভাবে রমেশকে পছন্দ করে, কিন্তু সামাজিক চাপে যেহেতু তুই পরিবারের মধ্যে শত্রুতা আছে, তাকে সেই পজিশনটা মেনটেন করে চলতে হয়। তো গ্রামের বেশ কিছু রাস্তাঘাট ঠিক করে, একটা খালের উপরে একটা সাঁকর মতো, ছোটখাটো সাঁকর মতো কিছু ছিল, বা বাঁশের পুল বা কাঠের পুলের মতো, সেটা ঠিক করার জন্য সে চিন্তা করে যে গ্রামের অনেক লোকের কাছ থেকে অল্প অল্প করে চাঁদা তুলবে, কিন্তু কেউই দিতে চায় না। কেউই দিতে চায় না বলতে, গ্রামের যে কয়েকজন বয়স্ক মাতব্বর আছে তারা এর বিরোধিতা করে, বিভিন্ন মানুষকে বলে যে এটা যে এতদিন ভাঙা পড়ে আছে, এতে কি আমাদের শহরে যাওয়া বন্ধ হয়ে আছে, চলাফেরা বন্ধ হয়ে আছে? রমেশের যদি এতই তাগিদ তাহলে সে নিজের টাকা দিয়ে ঠিক করুক। তো এইরকম অবস্থা হচ্ছে গ্রামের মানুষের মানসিকতা। আমি আরো কিছু বিষয় কোট করবো এখান থেকে, তাহলে পাঠকরা বুঝতে পারবেন যে অবস্থাটা কি গ্রামের। গ্রামে প্রচুর ঝোপঝাড় বন জঙ্গল আছে। এই অবস্থায় ঝোপঝাড় এবং এই রকম ঝোপঝাড়ে মশা মাছির প্রচুর উপদ্রব, মশার উপদ্রব, এবং একটা পর্যায়ে ম্যালেরিয়া হয়। প্রতিবেশী গ্রামে ম্যালেরিয়া অনেক মানুষ রোগ ভোগে শিকার হয়, মারা যায়। তো এরকম এরকম একটা বর্ণনা আছে। বর্ষা শেষ হইয়া আগামী পূজার আনন্দ এবং ম্যালেরিয়া ভীতি বাংলার পল্লী জননীর আকাশে বাতাসে এবং আলোকে উকিঝুঁকি মারিতে লাগিল। রমেশও জ্বরে পড়িল। গত বৎসর এই রাক্ষসীর আক্রমণকে সে উপেক্ষা করিয়াছিল, কিন্তু এবৎসর আর পারিল না। 3 দিন জ্বর ভোগের পর আজ সকালে উঠিয়া খুব খানিকটা কুইন গিলিয়া লইয়া জানালার বাহিরে পিঠাব রৌদ্রের পানে চাহিয়া ভাবিতেছিল, গ্রামের এই সমস্ত অনাবশ্যক ডুবা ও জঙ্গলের বিরুদ্ধে গ্রামবাসীকে সচেতন করা সম্ভব কিনা। এই 3 দিন মাত্র জ্বর ভোগ করিয়াই সে স্পষ্ট বুঝিয়াছিল, যা হোক কিছু একটা করিতেই হইবে। মানুষ হইয়া সে যদি নিশ্চেষ্টভাবে থাকিয়া প্রতি বৎসর মাসের পর মাস মানুষকে এইরূপ ভোগ করিতে দেয়, ভগবান তাহাকে ক্ষমা করিবেন না। কয়েকদিন পূর্বে এই প্রসঙ্গ আলোচনা করিয়া সে এইটুকু বুঝিয়াছিল, ইহার ভীষণ অপকারিতা সম্বন্ধে গ্রামের লোকেরা যে একেবারেই অজ্ঞ তাহা নয়। কিন্তু পরের ডুবা বুঝাইয়া এবং জমির জঙ্গল কাটিয়া কেহই ঘরের খাইয়া বনের মোষ তাড়াইয়া বেড়াইতে রাজি নয়। যাহারা নিজের ডুবা ও জঙ্গল আছে, সে এই বলিয়া তর্ক করে যে এ সকল তাহার নিজের কৃত নহে, বাপ পিতামহের দিন হইতেই আছে। সুতরাং যাহাদের গরজ তাহারা পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া লইতে পারে, তাহাতে আপত্তি নাই, কিন্তু নিজে সে এজন্য পয়সা এবং উদ্যম ব্যয় করিতে অপারগ। রমেশ সন্ধান লইয়া জানিয়াছিল, এমন অনেক গ্রাম পাশাপাশি আছে যেখানে একটা গ্রাম ম্যালেরিয়ায় উজাড় হইতেছে, অথচ আর একটা ইহার প্রকোপ নাই বলিলেই হয়। এই হচ্ছে গ্রামের অবস্থা। প্রচুর ঝোপঝাড়, ময়লা আবর্জনায় ভরপুর, মশা মাছির উপদ্রব, কিন্তু কেউই পরিষ্কার করতে চায় না, নিজের উদ্যোগে বা যৌথ উদ্যোগে কেউই পরিষ্কার করতে চায় না। তো গ্রামের এরকম অবস্থা হয়। গ্রামের কৃষকদেরও সে হেল্প করে, অনেক কৃষক আছে তার কাছে আসে বিভিন্ন উপকারের জন্য, কিছু মানুষকে উপকার করে। তো সে একটা বড় রকমের পরিকল্পনা এই কৃষকদের জন্য কিছু করার, কিন্তু তারপরে যে বিষয়টা আশ্চর্য হয়ে উপলব্ধি করে সেটা হচ্ছে এরকম। আমি এখানে আরো কিছু বিষয় কোট করছি, তাহলে পাঠকরা বুঝতে পারবেন। রমেশ সন্ধান লইয়া জানিয়াছিল, প্রত্যেক গ্রামেই কৃষকদিগের মধ্যে দরিদ্রের সংখ্যা অত্যন্ত অধিক। অনেকেরই 1 ফোঁটা জমি জায়গা নাই, পরের জমিতে খাজনা দিয়া বাস করে এবং পরের জমিতে জন খাটিয়া উদরান্নের সংস্থান করে। 2 দিন কাজ না পাইলে কিংবা অসুখে বিসুখে কাজ করিতে না পারিলেই সপরিবারে উপবাস করে। খোঁজ করিয়া আরো অবগত হইয়াছিল যে ইহাদের অনেকেরই একদিন সঙ্গতি ছিল, শুধু ঋণের দায়ী সমস্ত গিয়াছে। ঋণের ব্যবস্থাও সোজা নয়। মহাজনেরা জমি বাঁধা রাখিয়া ঋণ দেয় এবং সুদের হার এত অধিক যে একবার যে কোনো কৃষক সামাজিক ক্রিয়াকর্মের দায়ী হোক বা অনাবৃষ্টি অতিবৃষ্টির জন্যই হোক ঋণ করিতে বাধ্য হয়, সে আর সামলাইয়া উঠিতে পারে না।
প্রতি বৎসরই তাহাকে সেই মহাজনের দ্বারে গিয়ে হাত পাতিতে হয়। এ বিষয়ে হিন্দু মুসলমানের একই অবস্থা, কারণ মহাজনরা প্রায় হিন্দু। রমেশ শহরে থাকিতে এ সম্বন্ধে বই পড়িয়া যাহা জানিয়াছিল, গ্রামে আসিয়া তাহাই চোখে দেখিয়া প্রথমটা একেবারে অভিভূত হইয়া পড়িল। তাহার অনেক টাকা ব্যাংকে পড়িয়াছিল। এই টাকা এবং আরো কিছু টাকা সংগ্রহ করিয়া এই সকল দুর্ভাগাদের মহাজনের কবল হইতে উদ্ধার করিতে সে কুমর বাঁধিয়া লাগিল। কিন্তু একটা কাজ করিয়াই সে ধাক্কা খাইয়া দেখিল যে, এই সকল দরিদ্র দিগকে সে যতটা অসহায় কৃপাপাত্র বলিয়া ভাবিয়াছিল, অনেক সময়ই তাহা ঠিক নয়। ইহারা দরিদ্র, নিরুপায় এবং অল্প বুদ্ধিজীবী বটে, কিন্তু বজ্জাতি বুদ্ধিতে ইহারা কম নয়। ধার করিয়া সুদ না দিবার প্রবৃত্তি ইহাদের যথেষ্ট প্রবল। অধিকাংশ ক্ষেত্রেই সরল নয়, সাধুও নয়। মিথ্যা বলিতে ইহারা উদ্বোধন হয় না এবং ফাঁকি দিতে জানে। প্রতিবেশীর স্ত্রীকন্যার সম্বন্ধে সৌন্দর্য চর্চার শখও মন্দ নাই। পুরুষের বিবাহ হওয়া কঠিন ব্যাপার, অথচ নানা বয়সের বিধবায় প্রতি গৃহস্থ ভারাক্রান্ত। তাই নৈতিক স্বাস্থ্য অতিশয় দূষিত। সমাজ ইহাদিগের আছে, তাহার শাসনও কম নয়, কিন্তু পুলিশের সহিত চোরের যে সম্বন্ধ, সমাজের সহিত ইহারা ঠিক সেই সম্বন্ধ পাতাইয়া রাখিয়াছে। অথচ সর্বসমেত ইহারা এমন পীড়িত, এত দুর্বল, এমন নিঃস্ব যে রাগ করিয়া বসিয়া থাকাও অসম্ভব। বিদ্রোহী বিপদগামী সন্তানের প্রতি পিতামাতার মনোভাব যা হয়, রমেশের অন্তরটা ঠিক তেমন করিতেছিল বলিয়াই আজিকার সন্ধ্যায় সে পীরপুরের নতুন স্কুল ঘরের পঞ্চায়েত আহ্বান করিয়াছিল। তো এই হচ্ছে গ্রামের অবস্থা মানুষের। তারা আসলে নিজেদের স্বভাবের কারণেই দরিদ্র বা অনেকটা দারিদ্র্যের মধ্যে পীড়িত হয়ে আছে। তো রমেশ এটার উদ্যোগ নেয়, অনেক মানুষকে হেল্প করে, কিন্তু একটা পর্যায়ে দেখা যায় যে অনেক গ্রামের অনেক মানুষই ষড়যন্ত্র করে তাকে জেলে দেয়। কিন্তু অলরেডি গ্রামের অনেক মানুষকে সে বদলে ফেলেছিল। জেলে থাকা অবস্থায় কিন্তু তারা গ্রামের দু একজন খারাপ মানুষের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেয় এবং জেল থেকে ফেরার পর তারা একজন নেতা হিসেবে রমেশকে গ্রহণ করে। তো রমেশ যে জেলে গিয়েছিল সেখানে কিন্তু মিথ্যা সাক্ষীটা রমা দিয়েছিল, তাকে বাধ্য করা হয় এই মিথ্যা সাক্ষী দিতে। তো তারপরে সে অপরাধ বোধে ভুগে অসুস্থ হয়ে যায়। রমেশ জেল থেকে ফেরার পর গ্রামের মানুষরা থেকে নেতা হিসেবে গ্রহণ করে এবং এই অবস্থায় উপন্যাসটা শেষ হয়। তো আপনারা পরে দেখবেন, অবশ্যই উপন্যাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপন্যাস এবং আপনারা অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।